প্রধান উপদেষ্টা বৈঠকে ৩ উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি, জামায়াতের পর এনসিপির সাথে বৈঠক। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে, উপদেষ্টা পরিষদের বিবৃতি। 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নেই নাহিদ, বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। বগুড়ায় বিএনপির তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের ঢল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে নজরুল ইসলাম খান। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনে দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন যত বিলম্ব হবে ততই স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে আর সংস্কার চলমান থাকবে। তবে নির্বাচনে কোনো সময়সীমা বেঁধে দেয়নি জামায়াতে ইসলামী। বৈঠক করেছেন এনসিপি নেতারাও। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। ঘণ্টাখানেক বৈঠক শেষে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার স্বার্থে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত সদস্যদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত প্রদানের দাবি আমরা জানিয়েছি। বিএনপির পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রায় আধা ঘন্টা বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের জানান, নির্বাচনে কোনো সময়সীমা বেঁধে দেয়নি জামাত। সংস্কার শেষ হলে ফেব্রুয়ারি বা আরও সময় প্রয়োজন হলে রোজার পরে নির্বাচন আয়োজন করা যেতে পারে। আমরা কোনো সময় বেঁধে দেইনি, আমরা কমফোর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবেন। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি। জামায়াতে ইসলামের পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জানানো হয় এনসিপির পক্ষ থেকে। পাশাপাশি গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা হয়েছেন তাদের নিয়ে সমালোচনা এবং অপমানের নিন্দা জানায় এনসিপি। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়, এর ফলে নাগরিক সেবা যেই দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে, এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিচার প্রক্রিয়া এই মাসেই শুরু হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিমুল, বৈঠকের আর কি তথ্য আছে আপনার কাছে?
রাইকা, বৈঠকের আর তথ্য বলতে তিনটি রাজনৈতিক দল আজকে সন্ধ্যা থেকে অর্থাৎ 7:30, 8টা এবং 8:30 এই তিনটি পরপর বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পর তিনটি দলের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে এবং সেই তিনটি দলের বৈঠক এবং সেই তিনটি দলের ব্রিফিং নিয়েই মূলত আমরা এতক্ষণ সংবাদটি দেখছিলাম এবং এই তিনটি দলের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আজকে কিছুক্ষণ আগে এই একটি ব্রিফিং করেছেন এবং তিনি তার ব্রিফিংয়ে যে কথাগুলো বলেছেন মূলত সেগুলোকেই একটু নতুন তথ্য বলা যেতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি প্রথমত বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং তিনি বলেছেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনটি দলের সঙ্গেই বৈঠক হয়েছে এবং তিনটি দলই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, এটি একটি বলেছেন এবং তিনি বলেছেন বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার, কিন্তু জামাত ইসলামী এবং এনসিপি তারা মনে করে যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার মতো এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, যে কারণে এই দুইটি দলের দাবি আগে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সমতল ভূমি তৈরি করে তারপরে নির্বাচন প্রক্রিয়ার অংশ নেওয়ার জন্য। এবং জামাত আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে রোজার আগে নির্বাচন দেওয়া অর্থাৎ ফেব্রুয়ারিতে, এবং সেটি যদি সম্ভব না হয় তাহলে রোজার পরপরই ঈদের পরপরই নির্বাচন দেওয়া। কিন্তু এনসিপি এখানে বেশ কিছু দাবি জানিয়েছেন, তার ভিতরে তারা অন্যতম যে দাবি জানিয়েছেন সেটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার এবং যারা আহত এবং শহীদ পরিবার আছে তাদের পুনর্বাসন এবং জুলাইয়ের মধ্যেই একটি তারা জুলাই ঘোষণাপত্র সেটিরও দাবি জানিয়েছেন এবং এ সকল দাবিগুলো নিয়েই মূলত প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলেছেন, সেটি শফিকুল আলম জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আরও বলেছেন যে তিনটি রাজনৈতিক দলই তাদের বক্তব্যগুলো দিয়েছেন, কিন্তু এর পরিপ্রেক্ষিতে বক্তব্যের ওই ধরনের জবাব কিংবা এরকম কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। আগামীকালকেও প্রধান উপদেষ্টা আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকেও তিনি তাদের বক্তব্য শুনবেন এবং এই সামগ্রিক বক্তব্যগুলো শোনার পরে তারপর হয়তো কোনো বক্তব্য দিতে পারেন। কেননা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আরও একটি বিষয় জানিয়েছেন যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠকে দুটি বৈঠকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং তিনটি বৈঠকেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সংবিধান ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ তিনি উপস্থিত ছিলেন এবং প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য যেমন শুনেছেন, মাঝে মাঝে তিনি নিজেও বক্তব্য দিয়েছেন, তবে সামগ্রিকভাবে তিনি কোনো বক্তব্যের বিরোধিতা কিংবা কোনো বক্তব্যের সপক্ষে কথা এগুলো তিনি বলেনি। তবে সব মিলিয়ে এক বাক্যে বলতে গেলে তিনটি রাজনৈতিক দলেরই যে বক্তব্য তার ভেতরে অনেক বেশি নতুনত্ব আমরা দেখিনি। শুধু একটি বিষয়ে সবাই মোটামুটি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ তারা কেউ চান না, তার প্রতি তার অকুণ্ঠ সমর্থন আছে এবং একটি নির্বাচন সংস্কার এবং বিচার এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে তিনি বিচার সংস্কার এবং তারপরে নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ক্ষমতার পট পরিবর্তনের বা ক্ষমতা হস্তান্তরের এই ধরনের বক্তব্য এসেছে। এই ছিল মোটামুটি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টা যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন তার পরিপ্রেক্ষিতে সবশেষ খবর। রাইকা, জানছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে উপদেষ্টা পরিষদ। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে যে কোনো প্রচেষ্টায় সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে 200-রও অধিক আন্দোলন মোকাবেলার পাশাপাশি প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলে তারা। তবে গেল কয়েকদিনে রাজনৈতিক পক্ষসহ বিভিন্ন পক্ষের নানামুখী বক্তব্যে কিছুটা সংকট সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি সামনে আসে।
এমন বাস্তবতায় এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 11তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি এবং আমরা প্রত্যেকে এই যে বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, কার কি প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি। পরে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয়, সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা আমাদের আসল কাজ, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও জুলাই অভ্যুত্থানকে ধারণ করে গোষ্ঠী স্বার্থকে উপেক্ষার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচার, নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কারের বিষয়গুলো একসাথে ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, দুই উপদেষ্টার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই, তবে গণ অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে তারা দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তাদের। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এ সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের সরকার নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ে নানা অনাচারের মৌলিক সংস্কারও তাদের দায়িত্ব। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। 5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা আরও আগে প্রকাশ করা উচিত ছিল মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, অতীতে 111 ভালো ফলাফল বয়ে আনেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে 626 জনের একটা তালিকা, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তো এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো, এটা তো আসলে 8ই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা, তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না। 111-এর ঘটনা জানি, এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব, সেটাই যাতে সে পালন করে। এক প্রশ্নের উত্তরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন করিডোর ও বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দাবি জানান। রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকেই সরকার অগ্রসর হতে চাক না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না জামায়াতে ইসলামী, বরং সহায়তা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গত 9 মাসেও সংস্কার এবং গুম খুনে বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় কিছুটা হতাশা ব্যক্ত করেন তিনি। প্রত্যাশা করেন রাজনৈতিক দল ও অংশীজনের মধ্যে অর্থবহ সংলাপে চলমান সংকট কেটে যাবে। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন।
যেখানে বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট বেশ কিছু সংকট নিয়ে কথা বলেন দলটির আমির। সংঘাত এবং কাদা চোড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। নির্বাচন ইস্যুতে কিছু রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এবং তাতে জামায়াতের অবস্থান তুলে ধরেন আমির। কথা বলেন সংস্কার ও গুম খুনের বিচার প্রক্রিয়া নিয়ে। জাতীয় নির্বাচন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান, তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না। যারা গত 15.5 বছর ধরে এই দেশে মানুষকে গুম করেছেন, তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না, কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে। সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করেন জামাতের এই শীর্ষ নেতা। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ, এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। সেনাবাহিনী নিয়ে যে কোনো বিতর্কিত মন্তব্য দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোনো দলকে সংগঠিত করা আর কোনো দলে ঐক্য তৈরি করার জন্য নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। বিকেলে বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। বগুড়ার আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন ও এমদাদুল হক। রাজনৈতিক নানা তর্ক বিতর্কের মধ্যেই দেশজুড়ে মাঠের কর্মসূচি নিয়ে ব্যস্ত বিএনপির 3 তরুণ সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী ও রংপুর বিভাগের এই সমাবেশে ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। যদিও থেমে থেমে দিনভরই বৃষ্টি ছিল বগুড়ায়, তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেন্ট্রাল স্কুল মাঠ। ভূমিকা পালন করেছে। সমাবেশের শেষের দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে সবকিছু ছাপিয়ে উঠে আসে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। এ সময় আবারও ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি নেতারা। আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন, কিন্তু 31 দফার বাইরে নতুন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না। যাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি, সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিই। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিএনপির কোনো সমালোচনা না থাকলেও কোনো কোনো উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে, আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। নির্বাচন চাই, নির্বাচন দিন। উনারা মনে করছেন এইটা মহাপাপ আমরা করে ফেলেছি, এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না। নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ার পর আগামী 27 ও 28 মে রাজধানীতে হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তারুণ্যের কর্মসূচি। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। এছাড়া প্রায় 4 কোটি নতুন ভোটার যারা বিগত 15 বছরের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তাদেরও কাছে টানতে চায় তারা। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে দলটির 3 সহযোগী সংগঠনের ধারাবাহিক এই সমাবেশের কর্মসূচি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, বগুড়া।
আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরি হওয়ায় স্বৈরাচার শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির মালিকানাধীন ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়ে বলেছেন, আইনি প্রক্রিয়ায় এসব সম্পদ ফিরিয়ে আনতে হবে। আর আসন্ন ঈদ বাজারে নতুন টাকার নোট আসবে জানিয়ে বলেন, এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকছে না। মেজবাহ হাসানের রিপোর্ট। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী সংস্থা টিএ এর যৌথ তদন্তে স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তির অনুসন্ধানে নামে দেশটির ক্রাইম এজেন্সি এনসিএ। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন লন্ডনে প্রায় ৯০ বিলিয়ন পাউন্ড জব্দ করে সংস্থাটি। যুক্তরাজ্যের এই পদক্ষেপটি ইতিবাচক হিসেবে দেখছেন গভর্নর। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও অর্থ পাচার নিয়ে চাপের মধ্যে রয়েছে। এই অর্থ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা। আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে কিছু ব্রিটিশ ক্রাইম এজেন্সি, যেটা এনসিএ বলে, তারা কিছু অ্যাসেট ফ্রিজের দিকে গিয়েছে। এটা খুবই এনকারেজিং জিনিস। এটা আরও সামনের দিকে আরও বেগবান করতে হবে। সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না। বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশের। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান, শীঘ্রই বাজারে আসছে নতুন টাকার নোট। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক, মন্দিরই হোক, সেটা আমরা তো কোনো পার্থক্য করছি না। অনুষ্ঠানে ক্যাশলেস সোসাইটি গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তফিকা করিমের নামে 59 কোটি 23 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তফিকা করিম নিজ নামে 88টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 37 কোটি 45 লাখ 47 হাজার টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করার মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন বলে জানানো হয় দুদকের ব্রিফিংয়ে। এসব সম্পদ অর্জনের বিপরীতে তার কোনো গ্রহণযোগ্য উৎসের পরিমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা একটি শাস্তিযোগ্য অপরাধ বলে জানান তিনি। তফিকা করিমের এই কর্মকাণ্ডের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে বলেও জানান আক্তারুল ইসলাম। 15 জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্ত বিডিআর সদস্যদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নেওয়া হলে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সমাবেশে তারা একথা বলেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় হাজারো বিডিআর সদস্য কারাগারে গেছে এবং এ বিষয়ে তারা কোনো কথা বলতে পারেননি বলে জানান বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে ভুক্তভোগীরা আশায় ছিলেন যে তাদের বিষয়টি নিয়ে সরকার সুবিচার করবে, কিন্তু একটি মহল ফ্যাসিস্ট সরকারের সাজানো বিচারের রায় বহাল রাখা এবং প্রকৃত অপরাধীরা যেন কখনোই আইনের আওতায় না আসে সেই চেষ্টায় লিপ্ত আছে বলেও অভিযোগ করেন তারা। সরকারের নীতি নির্ধারকরা এ বিষয়ে নীরবতা পালন করছেন বলেও মন্তব্য করেন বক্তারা। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি গরুর হাটের খবর। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়া, মহল্লায় ছোট ও বড় আকারের কোরবানির পশুর খামার গড়ে উঠেছে। এই খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খামারে খামারে চলছে সেসব পশুর পরিচর্যা। খামারিরা বলছেন তাদের সবচেয়ে ভালো গরুর দাম 12 লাখ টাকা। আর সাধারণ কৃষকরা জানান তাদের গোয়ালে পালিত দেশি গরু লাখ টাকা পেলেই বিক্রি করে দেবেন। অন্যদিকে কোরবানির ঈদ সামনে রেখে নাটোরের খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে 5,14,000 পশু। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা বিশাল আকৃতির গরু বাজারের চিত্র কিছুটা ভিন্ন। খামারিরা বলছেন বড় গরুর তুলনায় ছোট গরু, ছাগল ও দুম্বার বাজার ভালো। জেলায় এবার স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি 2,40,000 পশু সারা দেশে সরবরাহ করা যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। অন্যদিকে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত সরকারের সময় শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পুঁজিবাজার নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। রাজধানীর নিকুঞ্জে ডিএসি টাওয়ারে আয়োজিত পুঁজিবাজার বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, বর্তমান অবস্থা থেকে পুঁজিবাজারের উত্তরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারের মূল সমস্যা বাজার কারসাজিদের শাস্তি না দেয়া। আগামী বাজেটে পুঁজিবাজার নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। কারসাজি করে শেয়ারের দাম বাড়িয়েছেন, তারপর একসময় টাকা নিয়ে আপনি বের হয়ে গেছেন এবং সেই যারা বিনিয়োগকারী তারা পথে বসেছে। এই যে বাজারকে ম্যানিপুলেট করা এবং তার যে কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তাকে কোনোখানে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং যারা এই দুঃশাসন করেন, অপপ্রয়োগ করেন, তাদের শাস্তি না হওয়া, এইটি হলো বাংলাদেশের আমার পুঁজিবাজারের মূল সমস্যার মূল জায়গা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে শেয়ার বাজারকে সেলফ রেগুলেট করা জরুরি। ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে। তো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে এফিশিয়েন্টলি চালাতে হয়, প্রফেশনালি আপনি যে ডেলিগেটেড সেলফ রেগুলেটরি প্রসেসে আপনাকে যেতে হবে, আপনাকে ডেলিগেট করতে হবে। আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি সবাইকে আমাদের সেই জায়গায় যেতে হবে। আপনি যত ধরনের আইন কানুন করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সেলফ রেগুলেট করতে না শিখি, কোনো ধরনের ওভারসাইট আপনাকে কতক্ষণ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো না গেলে চলমান সংকট থেকে পুঁজিবাজার বেরোতে পারবে না বলেও মত দেন বক্তারা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার 2024 সালে যারা সৃজনশীলতা দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন শাকিব খান এবং সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিশেষ সম্মাননা দেয়া হয় বরেণ্য অভিনেতা আবুল হায়াত ও চিত্রনায়ক শাকিব খানকে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। জমকালো এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও তাসনিয়া ফারিন। অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আগামী 31শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ নির্বাচন। গত বছরে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন নেতৃত্বের লক্ষ্য জমে উঠেছে নির্বাচন। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সংগঠনটির নির্বাচন কেন্দ্রিক 2 জোট, ফোরাম ও সম্মিলিত পরিষদ। তবে শেষ পর্যায়ে ঐক্য পরিষদের নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বিজিএমইএর পর্ষদ নির্বাচনে ফোরামের পক্ষে প্যানেল লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান এবং সম্মিলিত পরিষদের পক্ষে রয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। বিকেএসপি শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হল 37তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। 70টি স্বর্ণ, 62টি রৌপ্য আর 32টি ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতার শীর্ষ দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
6টি স্বর্ণ, 5টি রৌপ্য আর 32টি ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতার রানার্স আপ হয়েছে কুষ্টিয়ার শিলাইতায় সুইমিং ক্লাব। আর 6 স্বর্ণ, 2 রৌপ্য আর 4টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব। এবারে প্রতিযোগিতায় সাঁতারে 4টি ও ডাইভিংয়ে 2টি সহ মোট 6টি ইভেন্টে নতুন রেকর্ড হয়েছে। পুরুষ বিভাগে বিকেএসপির মোহাম্মদ মনির 9টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ নিয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। আর মহিলা বিভাগে সেরা সাঁতারু হয়েছেন মোসাম্মত জুই আক্তার। 5টি স্বর্ণ জেতার পাশাপাশি 2 ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন তিনি। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ নাজমুল হাসান। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। প্রধান উপদেষ্টার বৈঠকে 3 উপদেষ্টা পদত্যাগ চেয়েছে বিএনপি। জামায়াতের পর এনসিপির সাথে বৈঠক। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে, উপদেষ্টা পরিষদের বিবৃতি। 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নেই, নাহিদ। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। বগুড়ায় বিএনপি তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের ঢল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, নজরুল ইসলাম খান। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।